সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কিশোর কোচিং সেন্টার পক্ষ থেকে আমি কিশোর রায় আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের যারা নবম দশম শ্রেণীতে আছো, অর্থাৎ যারা তোমরা 2025 সালে এসএসসি দিব, তাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং ক্লাস কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 3 নিয়ে আজকে আমরা সৃজনশীল ধরন দিব। তাই আশা করি এই ক্লাসটা করা মানে চ্যাপ্টার 3 সম্পর্কে যতগুলো সৃজনশীল আছে তোমরা অবশ্যই করতে পারবে। অবশ্যই ক্লাসে দেখবে, আর আমি অবশ্যই তোমাদের একটা রিকোয়েস্ট করব, অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? দেখো, আমরা জানি এই চ্যাপ্টার 3 তে আমি যেটা বলবো তোমাদের, চ্যাপ্টার 3 তে তোমাদের দুইটা পদার্থের গঠনে এখানে দুটো মডেল ছিল, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এখান থেকে যে প্রশ্ন আসে, এই দুইটা সম্পর্কিত এসে থাকে অনেক সময়। দেখো 1911 সাল, এটা দেখো, এটা একটা মডেল, এটা একটা মডেল, এ আর বি, ঠিক আছে? আমি নাম দিয়েছি, এখানে দেওয়া থাকবে না যে এটা রাদারফোর্ড, এটা বোর, ঠিক আছে? 1911 সালে যে মডেলটা হয়েছিল, এটা সৌরজগতের সাথে তুলনা করা হয়। এটা দেখো এই স্টার্নের সাথে তুলনা করা হয় এবং ওয়েলের সাথে তুলনা করা হয়। এটি দেখো 1913 সালে এটি বৃত্তের সাথে তুলনা করা হয়, শক্তি শোষণ এবং শক্তি বিকিরণ সম্পর্কিত আলোচনা করা হয়। তো প্রথমে আমাদের ইন্ডিকেট করতে হবে, এগুলো প্রথমে আমরা বুঝতে পারবো যে কোনো বিষয়গুলো সম্পর্কে লক্ষ্য রাখবে। যদি মনে করো একটি মডেল 1911 সালে আবিষ্কার হয়েছিল, সেই মডেলটির নাম কি, তখন আমাদের বলতে হবে যে 1911 সালে যে মডেলটা হয়েছিল এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আমি চিন্তা করে ফেললাম রাদারফোর্ড, মানে এই বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে রাদারফোর্ড। আর যদি 1913 শক্তি শোষণ শক্তি বিকিরণ বৃত্তের সাথে নেওয়া হয়, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। এটা আশা করি মনে রাখবে। এখন তোমাদের এই রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল সম্পর্কে যতগুলো তথ্য আছে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের সংশোধিত রূপ। অর্থাৎ যখন রাদারফোর্ড পরমাণু মডেলটা দিয়েছিল 1911 সালে, তখন রাদারফোর্ড এটিকে সৌরজগতের সাথে তুলনা করে, এটা তখন আমাদেরকে স্টারের সাথে তুলনা করে, আমাদের কক্ষপথের সাথে তুলনা করে। কিন্তু বোর যখন 1913 সালে দিয়েছিল, এই রাদারফোর্ড পরমাণু মডেলের সংশোধন রূপটা দিয়েছিল কি বোর। 1913 সালে যখন দিয়েছিল, এইটি কক্ষপথ সম্পর্কিত রাদারফোর্ড পরমাণু মডেলে কক্ষপথ সম্পর্কিত আলোচনা পাওয়া যায় না। অর্থাৎ ইলেকট্রন গুলো ঘুরে চতুর্ভুজে, মানে যেমন সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি ঘুরে এই যে রাদারফোর্ড বলেছিল। কিন্তু এখানে কোনো এগুলো কি আমাদের নিশ্চিত কক্ষপথে ঘুরে, ঠিক আছে, গ্রহগুলো। তেমনি এই রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কোনো কক্ষপথ সম্পর্কে ধারণা পাওয়া যায় না, কিন্তু বোর পরমাণু মডেল সম্পর্কে সেই ধারণা পাওয়া যায়। এখানে শক্তি শোষণ এবং শক্তি বিকিরণ সম্পর্কে কোনো আলোচনা পাওয়া যায় না। এখানে শক্তি শোষণ, শক্তি বিকিরণ ও পারমাণবিক বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করা যায়, এরকম আছে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকেই বলবো আমি যে তোমরা ওই রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলটা একটু দেখে নিবে, ঠিক আছে? এখন আমাদের খ নম্বর বলতেছে কি, রসায়নের উন্নতিতে কার মডেল অধিক উপযোগী। তো যেহেতু রাদারফোর্ড ভুল দিয়েছিল তথ্য, সেক্ষেত্রে আমরা কি বোর পরমাণু মডেলটাই কিন্তু অধিক উপযোগী, ঠিক আছে? তখন আমরা কিছু ব্যাখ্যা দিব, এই এতটুকু ব্যাখ্যাগুলো, অর্থাৎ রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল সম্পর্কে একটু ধারণা রাখবে, ঠিক আছে? এখন দেখো, উভয় মডেলের সাফল্য এবং ত্রুটি, উভয় মডেলের সাপেক্ষ এবং ত্রুটিগুলো কিন্তু আমার দেওয়া আছে বইয়ে খুব সুন্দরভাবে, তোমরা একটু দেখবে, ঠিক আছে? সীমাবদ্ধতাগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? তো আমরা টাইপ 1 দেখে নিলাম। এখন আমরা টাইপ 2, এই তৃতীয় অধ্যায় সম্পর্কিত আর কি টাইপ প্রশ্ন আসে থাকে এখন দেখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করো যে টাইপ 2 এর মানে তৃতীয় অধ্যায়ের টাইপ 2 নম্বর সৃজনশীল। এ ও বি দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 9, ঠিক আছে? তো আমরা জানি, তোমরা যারা অবশ্যই জেনে গেছো যে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটিকে ক্যালসিয়াম, আর পারমাণবিক সংখ্যা 9 হচ্ছে কি ফ্লোরিন, ঠিক আছে? এইটা হচ্ছে 20, এটা হচ্ছে 9, ঠিক আছে? এখন বলতেছে এ মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে। এ মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে। এ মৌলটি আমাদের ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। আচ্ছা, তো আমাদের 2n² সূত্রকে সমর্থন করবে। তো আমাদের প্রথম আগে আমরা ডায়াগ্রামটা নিব, এটা ক্যালসিয়ামের, এটাই মনে করে নিউক্লিয়াস,
প্রথম কক্ষপথ 2টা, তারপরে 8টা, নয়, 10। অর্থাৎ দেখো এ মডেলের ইলেকট্রন ডেনসিটি 2n² সূত্রকে সমর্থন করে। দেখো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে বিষয়টা, এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা ক্যালসিয়ামের 20। আচ্ছা লক্ষ্য করো, তো এখানে আমরা লক্ষ্য করি এখানে ইলেকট্রন আছে কত, 20টি ইলেকট্রন রয়েছে। তাই আমরা 2n² সূত্রকে সমর্থন করার জন্য আমরা যদি দেখি তৃতীয় কক্ষপথে হিসাব করি, n = 3 ধরি, তৃতীয় কক্ষপথে 3, তাহলে আমাদের 2n², n এর মান কত, 3, 2 গুণন 3 3 9, 9 দুগুণা 18। অর্থাৎ আমাদের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকার কথা কতটি, 18টি, কিন্তু এখানে আছে শুধুমাত্র 8টি ইলেকট্রন রয়েছে। তাই মানে বলবো এটা 2n² সূত্রকে সমর্থন করে না। আবার যদি দেখি দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে 4 4 দুগুণা 8, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কক্ষপথে সমর্থন করবে, কিন্তু তৃতীয় কক্ষপথে সমর্থন করতেছে না। আবার তো চতুর্থ কক্ষপথে আমাদের হবেই না একদম। তাই আমরা বলতে পারি এটা 2n² সূত্রকে সমর্থন করে না। ঠিক আছে, এখন দেখো খ নম্বর বলতেছে এ মৌলের শেষ দুটি ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4d অরবিটালে কেন প্রবেশ করে। এ মৌলটা হচ্ছে, আবারও আমি বলি যে ক্যালসিয়াম 20। ইলেকট্রন বিন্যাসটা করে দিই আমি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। আমি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে অবশ্যই একটা ক্লাস দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে দিবে। দেখো 10, 16, 17, 18, 19, 20 এখন 3d অরবিটালে না গিয়ে কেন 4s অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, এখন 3d আর 4s অর্থাৎ n প্লাস l এর সূত্র, অর্থাৎ আফবাউ নীতি। আমরা আফবাউ নীতি অনুসারে কি জানি, যার n প্লাস l এর মানটা কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধীরে ধীরে ধাবিত হবে। এখানে আমরা যদি দেখি n প্লাস l এর সূত্র, আবার এখানে দেখবো n প্লাস l এর সূত্র। আচ্ছা s p d f, l এর মানগুলো কি, l এর মান হচ্ছে আমাদের কত, s এর ক্ষেত্রে 0 1 2 3, f এর ক্ষেত্রে 3, d এর ক্ষেত্রে 2। তে এখানে n এর মান 3 আছে, আর l এর মানটা কত, d, d এর ক্ষেত্রে 2, আর এখানে পাবো n এর মানটা 4, l এর ক্ষেত্রে কত, আর s এর ক্ষেত্রে 0। দেখি 3 আর 2 5, আর এখানে শুধু 4। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 4s অরবিটালে শক্তিটা কম, কিন্তু 3d অরবিটালে শক্তি বেশি। এজন্য আমরা বলতে পারি যে এখানে 0, অর্থাৎ এখানে ইলেকট্রনটা প্রবেশ করবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। এখন বলতেছে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস ভিন্ন কেন। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা কেন ভিন্ন, ঠিক আছে, এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা কেন ভিন্ন। ক্রোমিয়াম আর কপার হচ্ছে 29, আর ক্রোমিয়াম হচ্ছে কত 32, 24টা, হ্যাঁ 24। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এখন দেখো 10, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এখানে যদি আমরা দেখি, আমি বললাম ওখানে n প্লাস l এর মান যার কম সেখানে ইলেকট্রন প্রবেশ করবে আগে। এখানে n প্লাস l এর মানটা কম, সেক্ষেত্রে অবশ্যই বলবে এখানে দুইটা ইলেকট্রন প্রবেশ করে নেব, এটা অবশ্যই তোমরা বলবে। তাহলে কটা ইলেকট্রন থাকে দেখো, তাহলে হচ্ছে 10, 16, 17, 18, 19, 20 হয়ে গেল। 20 এর পরে 4টা ইলেকট্রন এখানে প্রবেশ করবে। এটা তোমাদের আমি যেটা পড়াইলাম খ নম্বরটা হিসাব মতে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে দাঁড়ায়। কিন্তু একটা আছে, মানে প্রত্যেকটি মৌল বা প্রত্যেকটি অরবিটাল গুলো তার মানে কাছাকাছি বা
পূর্ণ বা অর্ধপূর্ণ হতে থাকে চাই। ডি অরবিটাল, ডি অরবিটাল ধারণ ক্ষমতা কতটি? 10টি। ডি এর ধারণ ক্ষমতা 10টি, সেক্ষেত্রে তার অর্ধপূর্ণ কত? 5টি হতে চায়। এজন্য একটা ইলেকট্রন এই ফরেস্ট থেকে এখানে আসবে, সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি এখানে 3d এর অরবিটাল 5 হবে, 4s অরবিটাল এখানে 1 হবে। ঠিক আছে, এখন যদি কপারে দেখি, কপারের সেই একই কাজ। কপার হচ্ছে 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। দেখো এখানে তোমরা আবারও দিবি 2, দেখো কত 10, 18, 19, 20, 20 এর পরে কত 9টা ইলেকট্রন এখানে দিবি। কিন্তু আমরা জানি ডি অরবিটালের পূর্ণ একদম অর্ধপূর্ণ আছে কত? ডি অরবিটাল জানি আমরা পূর্ণ হচ্ছে 10 থাকবে, নালে অর্ধপূর্ণ হচ্ছে 5, 10 আর 5 রাখতে হবে। সেক্ষেত্রে একটা ইলেকট্রন আবার এখানে চলে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে 3d অরবিটালে 10 আর এখানে 4s অরবিটালে 1 দিতে পারি। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। মানে অরবিটাল আংশিক পূর্ণ হয়, যদি 3d অরবিটালে আংশিক পূর্ণ হয় ফলে নিজ স্থিতিশীলতা প্রদর্শন করতেছে, অর্থাৎ 3d অরবিটালটা দিলে স্থিতিশীলতা প্রদর্শন করে। এজন্য আমাদের 4s অরবিটাল থেকে ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে নিলাম। এখন ধরন 3, ধরন 3 হচ্ছে আইসোটোপ সম্পর্কিত। আইসোটোপ সম্পর্কিত একটু দেখে নিবে তোমরা। আইসোটোপ অনেক সোজা, এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বোঝায়, অনেক সোজা। আমি দেখাই দেবো সময় পাইলে। এখন ধরন 4 দেখে দেবো, আপেক্ষিক পারমাণবিক ভর। ধরন 4 কি? আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কিত আমরা এবার আলোচনা করব। আমি এটা একটু নোট করছি আমি। আচ্ছা, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। অ্যালুমিনিয়াম কত? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। ঠিক আছে, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান কত? একটি পরমাণুর ভর কার্বন 12 1/12 এর ভর। ঠিক আছে, কার্বন 12 1/12 ভাগ এর মানটা কত জানো? এই কার্বন একটা লেখা আছে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে। তৈরি মানে কোথায় গেল আপনাদের এখানে? এই দেখো, একটি মৌলের পারমাণবিক ভর, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 এর অংশ। সেই কার্বন এত, এর মানটা হচ্ছে 6.02 10^23, 6.02 into 10^23। এটা মনে রাখবে। কার্বন 12 1/12 এর অংশটা হচ্ছে 6.02 10^23। ঠিক আছে, এত। এটা কিন্তু দেখাবো না, এটা তোমাদের মনে রাখবো এটা। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এখন অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 13 হচ্ছে 26 থেকে 27। অ্যালুমিনিয়াম হচ্ছে 27, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 27। তাহলে আমাদের বি করবো কিভাবে? তাহলে আমরা 27 কে যদি একটি পরমাণু ভর হচ্ছে 27 আর 6.02 into 10^23 যদি হয়, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে 4.485 to 10^23 এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম আসবে। তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর কত? অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর হচ্ছে আমাদের এত। এখন কার্বন স্কেল, আমরা কার্বনের যেটা জানি, অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর কিন্তু এত, মনে রাখো। অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর হচ্ছে এত। এখন আমাদের যেটা আছে আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, আমার একটা ভুল দিল এই কথাটা বলা। 6.023 10^23 এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা তোমরা কোনো মৌলের পারমাণবিক ভরকে যদি ভাগ দাও, সেক্ষেত্রে এই মৌলে একটি পরমাণবিক ভর পাবো। আমরা এক্ষেত্রে একটি পরমাণবিক ভর পাবো। ঠিক আছে, এখন আমরা কার্বন স্কেল অনুযায়ী পাবো কি? আমরা যদি কার্বন স্কেল অনুযায়ী কি জানি, কার্বন একটি পরমাণু ভর, একটি পরমাণু ভর কত? এবার পাইলাম আমরা অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর হচ্ছে 485 into 10^23। আর হচ্ছে আমরা কার্বন 12 1/12 এর অংশ হচ্ছে 1.66 1.67 দিতে পারো। 1.66 10^24
10^24 গ্রাম। এখন এটা যে ভাগ করো সেক্ষেত্রে 27.01। এই আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, মনে রাখবে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। তার এটা কিভাবে বের করবো? যদি কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলে, একটি মৌলের পারমাণবিক ভর, আমরা পারমাণবিক এলিমেন্টের পারমাণবিক ভর বের করলাম, এই পারমাণবিক ভরকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দেবো, তাহলে একটি পারমাণবিক ভর পেয়ে যাব। এবং এটা কার্বন 12 অণু 12 এর অংশটা হচ্ছে 1.66 10^24, এটা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাই আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। আজকে ক্লাসটি এ পর্যন্তই। আমি যদি আরো কোনো সমস্যা থাকে আমি অবশ্যই পরে ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো। আজকে ক্লাসটি এ পর্যন্তই। সব ভালো থাকবে। আজকে ক্লাসটি এই পর্যন্তই, ঠিক আছে।